একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে ইরান ও ইসরায়েলের মধ্যে গোপন সংঘর্ষ, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা। আরও থাকছে সুদানে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 46। এদিকে সিরিয়ার দক্ষিণাঞ্চলে ফের ইসরায়েলি বাহিনীর বিমান হামলা, নিহত 2। জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যে 4টি কঠিন শর্ত দিল ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব সব তিক্ততা ভুলে রাশিয়াকে কাছে চাইছে যুক্তরাষ্ট্র। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে গোপন সংঘর্ষ, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের শঙ্কা। মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কা ক্রমেই বাড়ছে, কারণ ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি গোপন সংঘর্ষের ঘটনা ঘটছে। আন্তর্জাতিক বিশ্লেষকেরা বলছেন, আড়ালে চলতে থাকা এই হামলা ও পাল্টা হামলার ফলে দুই দেশের মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশ্ব গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে, ইসরায়েল সম্প্রতি সিরিয়ার ভেতরে ইরান সমর্থিত মিলিশিয়াদের উপর বিমান হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন শীর্ষ ইরানি কমান্ডার নিহত হয়েছে। এর প্রতিশোধ নিতে ইরান ও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে গোপন অপারেশন পরিচালনা করছে বলে দাবি বিভিন্ন গোয়েন্দা সূত্রের। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও ইরান একে অপরের বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তবে সাম্প্রতিক উত্তেজনা অতীতের চেয়ে অনেক বেশি বিস্তৃত ও গভীর। এর একটি কারণ হলো ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি, বিশেষ করে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তির উন্নয়ন। অন্যদিকে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে আরও আক্রমণাত্মক হয়ে উঠছে। মার্কিন প্রশাসন ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযত থাকার পরামর্শ দিয়েছে। তবে ইসরায়েল স্পষ্টভাবে বলছে যে তারা তাদের নিরাপত্তা রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। অন্যদিকে ইরানও জানিয়েছে যে তাদের সার্বভৌমত্ব রক্ষায় তারা কোনো ছাড় দেবে না। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলছেন, যদি ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সংঘর্ষ শুরু হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্য বিশাল মাত্রার অস্থিরতা সৃষ্টি হবে। এমনকি এই যুদ্ধের প্রভাব বৈশ্বিক জ্বালানি বাজারও পড়তে পারে, যা বিশ্ব অর্থনীতিকে আরও চাপে ফেলবে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টায় এই উত্তেজনা প্রশমিত হয় নাকি নতুন এক রক্তক্ষয়ী যুদ্ধের সূচনা হয়। সুদানে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 46। সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠে সামরিক বিমান বিধ্বস্তে নিহতের সংখ্যা বেড়ে 46 জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার বৃহত্তর খার্তুমের ওমদুরমানে সেনাবাহিনীর বৃহত্তম সামরিক কেন্দ্র ওয়াদি সেইদনা বিমান ঘাঁটির কাছে দুর্ঘটনাটি ঘটে। এরপর প্রাথমিক তথ্যে 19 জনের মৃত্যুর কথা জানানো হয়। তবে বুধবার দেশটির সরকার জানিয়েছে, দুর্ঘটনায় 46 জনের প্রাণহানি হয়েছে। এতে সামরিক কর্মকর্তা ছাড়াও বেসামরিক মানুষ ছিলেন। 46 জনের মৃত্যুর তথ্য জানিয়ে দেশটির সেনাবাহিনী নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চূড়ান্ত গণনা শেষে নিহতের সংখ্যা 46 জনে পৌঁছেছে। এছাড়া আহত হয়েছেন আরও 10 জন। একটি সামরিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, আন্তনব বিমানটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতি হয়েছে। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ফের ইসরায়েলি বিমান হামলা, নিহত 2। সিরিয়ার দক্ষিণাঞ্চলে ও দামেস্কের বাইরে বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। বুধবার এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি, গার্ডিয়ান ও আল জাজিরা। নিহতরা সামরিক না বেসামরিক ব্যক্তি সে সম্পর্কে কিছুই জানা যায়নি। ইসরায়েলি কর্মকর্তারা সিরিয়ার সেনাবাহিনীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তারা যেন রাজধানী থেকে বের হয়ে দক্ষিণ দিকে না যায়। মঙ্গলবার বিকালে দামেস্কের দক্ষিণে কিস ওয়াহ শহরে ও দক্ষিণের ডেরা প্রদেশে হামলা চালিয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস সিরিয়ার দক্ষিণাঞ্চলের হামলার বিষয়টি নিশ্চিত করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েল সিরিয়ার দক্ষিণাঞ্চলকে লেবাননের দক্ষিণাঞ্চলের মতো হতে দেবে না। ইসরায়েল কাটস আরও জানান, সিরিয়ার সরকারি বাহিনী ও দেশটিরই কোনো জঙ্গি সংগঠন দক্ষিণাঞ্চলের নিরাপত্তা জোনে
নিজেদের প্রতিষ্ঠা করার উদ্যোগ নিলে আমরা আগ্নেয়াস্ত্র দিয়ে মোকাবিলা করব। এর আগে রোববার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিরিয়ার দক্ষিণাঞ্চলের সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানান। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নেতৃত্বে বাশার আল আসাদের সরকারের পতনের পর অল্প সময় ইসরায়েল সিরিয়ার জাতিসংঘ নির্ধারিত বাফার জোনে অনুপ্রবেশ করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে সিরিয়ার নতুন সরকার ও জাতিসংঘের প্রতিবাদ সত্ত্বেও ফিরে যায়নি ইসরায়েল। সেখানেই খুঁটি গেড়ে বসে আছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও সেনারা। আসাদের পতনের পর বেশ কয়েক সপ্তাহ সিরিয়ার অস্ত্র সংরক্ষণাগার, নৌঘাঁটি ও সামরিক অবকাঠামোয় বিমান হামলা চালায় ইসরায়েল। নেতানিয়াহু দাবি করেন আসাদ সরকারের ফেলে যাওয়া অস্ত্র যাতে বিদ্রোহীদের হাতে না পড়ে সেজন্য এসব উদ্যোগ। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যে 4 কঠিন শর্ত দিল ইসরায়েল। আরও কয়েকদিনের মধ্যেই গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা। তবে দ্বিতীয় পর্যায়ে প্রবেশের জন্য 4টি কঠিন শর্ত রেখেছে ইসরায়েল। যদি এই 4 শর্ত পূরণ না হয় সেক্ষেত্রে এই চুক্তির প্রস্তাবিত দ্বিতীয় পর্যায় শুরুর ব্যাপারটি পুরোপুরি অনিশ্চয়তার মধ্যে পড়বে বলে জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী এবং যুদ্ধকালীন মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য এলি কোহেন। মঙ্গলবার ইসরায়েলি টিভি চ্যানেল কানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রসঙ্গে কোহেন বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের 4টি শর্ত রয়েছে। 1, 7 অক্টোবর এবং তার আগে যেসব ইসরায়েলকে গাজায় বন্দী করা হয়েছিল তাদের সবাইকে মুক্তি দিতে হবে। 2, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসকে পুরোপুরি গাজা থেকে বিলীন করতে হবে। 3, গাজা উপত্যকাকে অবশ্যই সম্পূর্ণ অস্ত্রমুক্ত করতে হবে এবং পুরো গাজা এলাকায় ইসরায়েলের নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ থাকবে। 2023 সালের 7 অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। এতে অন্তত 1200 জন নিহত হন আর 251 জনকে জিম্মি করে নিয়ে যায় হামাস যোদ্ধারা। হামাসের এই হামলার জবাবে গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। দীর্ঘ 15 মাস ধরে চলা এই অভিযানে 48,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হন। অবশেষে সেই যুদ্ধের বিরতি হয় চলতি বছরের 11 জানুয়ারি। গাজায় সংঘাত থামাতে 2024 সালের 23 জুন একটি 3 স্তরের যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব করেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সব তিক্ততা ভুলে রাশিয়াকে কাছে চাইছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অবস্থান উল্টে দিয়ে ট্রাম্পের মুখে এখন মস্কোর প্রতিধ্বনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর 3 বছর পর আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে ভোটাভুটিতে 2টি ভিন্ন ভোটে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়েছে দেশটি। ব্রিটেন ও ইউরোপীয় মিত্রদের মৌখিক আপত্তি সত্ত্বেও যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শান্তির পথ প্রস্তাব পাশ করে। এমনকি মঙ্গলবার জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে নিন্দা ও অস্বীকৃতি জানিয়েছে ওয়াশিংটন। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের এই অবস্থানকে আরও ভারসাম্যপূর্ণ বলে মন্তব্য করে স্বাগত জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের অবস্থান সমস্যা সমাধানে সত্যিকারের স্থায়ী প্রকাশ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়া ইউক্রেন সংঘাতে প্রাণহানির জন্য শোক প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এ বিবৃতিতে দ্রুত সংঘাতের অবসান ঘটিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়েছে, জাতিসংঘের মূল উদ্দেশ্য আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা এবং শান্তিপূর্ণভাবে বিরোধ সমাধান করা। যুক্তরাষ্ট্রের এমন আপোষপূর্ণ আচরণ মস্কোর কাছে হয়তো অপ্রত্যাশিত ছিল, তবে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর কোনো কিছুই আর অসম্ভব নয়। রাশিয়া ইউক্রেন সংঘাতের শুরু থেকেই যেখানে পশ্চিমা সমর্থন পেয়ে এসেছে ইউক্রেন, তাতে রাশিয়াকে কম ভুগতে হয়নি। এমনকি এই যুদ্ধ এতদিন টিকে আছে সেটাও কিয়েভে মার্কিন অস্ত্র সরবরাহের কারণে। তাই এখন ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধ বন্ধের কথা বলছেন এবং সব দোষ জেলেনস্কির ঘাড়ে চাপাচ্ছেন, তখন পুতিনের খুশি হওয়ারই কথা। যুক্তরাষ্ট্রের এই অবস্থান পরিবর্তনে তাই প্রশংসা করতে ভুলছেন না রাশিয়া। বিশ্বের সুপার পাওয়ার 2 দেশ হয়তো ভাবছে, সব তিক্ততা পেছনে ফেলে এবার সামনে এগোনো যায়।